আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ তার গল্প। লেখিকা সাবিলা ছবি, পর্ব সংখ্যা 33। গুহার অন্ধকারে ফায়ার প্লেসের মৃদু জ্বলন্ত আলোর মাঝে ফিওনা আর জ্যাসপার চুপচাপ বসেছিল। আগুনের শিখা ফিওনার মুখে জল জল আলো ফেলছিল, আর তার চোখের ভিতর কিছুটা ক্লান্তি আর ক্ষুধার চিহ্ন স্পষ্ট হয়ে উঠছিল। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল গুহায়, তবে আগুনের তাপ আর কিছুটা উষ্ণতা অনুভব করছিল। ফিওনার পেটে তখন গুঞ্জন তুলছিল। বেশ কিছুটা সময় ধরে খালি পেটে বসেছিল। আর তার তৃষ্ণা তো আরো বেশি যে অনুভূতি হচ্ছিল। সে জানতো এখনো কিছু খায়নি, পানিও পান করেনি। এমনকি ড্রাগনের মতো শক্তিশালী জ্যাসপারও কখনো এমন অবস্থায় পড়বে না। কিন্তু সে তো একজন সাধারণ মানুষ। ফিওনার অবস্থা লক্ষ্য করতে জ্যাসপার অবশেষে কথা বলল। তার গভীর গাঢ় সবুজ চোখে কিছুটা নরমতা ছিল। তোমার কি খিদে পেয়েছে ফিওনা? ফিওনা কিছুক্ষণ চুপ করেছিল। তার মাথায় খাবারের কথা ঘুরছিল। তারপর মৃদু স্বীকার করে বলল, হ্যাঁ, খুব খিদে পেয়েছে আর তৃষ্ণাও, তবে আপাতত পানি পান করতে পারলেই হতো। জ্যাসপার মাথা নেড়ে বলল, ঝর্ণা থেকে পানি পান করতে পারো। খাবারের ব্যবস্থা করতে হলে গুহার বাইরে যেতে হবে, আর এটা বিপজ্জনক হবে। ফিওনার চোখে কিছুটা প্রশান্তি পেল, কারণ সে তার শরীরের অবস্থা একদমই ভালো ছিল না। তৃষ্ণা মেটানোর জন্য সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, ঝর্ণার দিকে এগিয়ে গেল। তার গা থেকে পানি ঝরছিল আর তার গায়ের সাদা টপস ভিজে গিয়েছিল, কিন্তু সে কোনো রকম ভাবে চিন্তা করেনি, শুধু পানি পান করতে ব্যস্ত ছিল। জ্যাসপার ফিওনাকে নীরবভাবে লক্ষ্য করছিল। ঝর্ণার স্ফটিকের মতো পানি উঁচু থেকে নেমে এসে নরম সুরে গড়িয়ে পড়ছিল, আর ফিওনা নিজের হাতে সেই পানি পান করার চেষ্টা করছিল। তার হাতের আঙুলগুলো পানি ছুঁয়ে খুব আলতোভাবে কাঁপছিল, আর তাতে কিছুটা পানির স্প্ল্যাশ ছড়িয়ে পড়ছিল তার শরীরের উপর। জামা ভিজে গিয়ে তার গা ত্বক যেন একে অপরকে আরো উন্মুক্ত করছিল। প্রতিটি মুহূর্ত যেন আরো বেশি আকর্ষণ জাগিয়ে তুলছিল। জ্যাসপারের হৃদযন্ত্র বেজে উঠল। চোখের দৃষ্টি আর অশ্রুতভাবে তার মধ্যে উথল করে উঠছিল এক ধরনের প্রগাঢ় আকর্ষণ। ফিওনার সরলতা আর তার দৃঢ়তা যেন কিছু একটা ছিল যা তাকে অদ্ভুতভাবে টানে আবদ্ধ করছিল। ফিওনা যখন পানি পান করতে ব্যস্ত ছিল, সে খুব অবহেলিত মনে হচ্ছিল, কিন্তু জানতো না যে এই ভয়ঙ্কর ড্রাগন পুরুষ জ্যাসপার তার প্রতি কতটা আকৃষ্ট। তার শরীরের প্রতি স্পর্শ, তার শ্বাসে ভেসে ওঠা হালকা গন্ধ, সবকিছুই যেন জ্যাসপারকে গভীরভাবে প্রভাবিত। কিন্তু সে কোনো কথা না বলে নিঃশব্দে দাঁড়িয়ে থেকে সেই দৃশ্যের প্রশংসা করছিল, যাতে কিছুটা গোপনীয়তা থাকে, কিন্তু এর মধ্যে ছিল এক গভীর অনুভূতি যা দুজনের মাঝের দূরত্বকে আরো কমিয়ে দিচ্ছিল। ফিওনা হঠাৎ চোখ তুলে দেখে জ্যাসপার তাকে অবিরাম চোখে দেখে যাচ্ছে। তার চোখের মণি দুটো যেন আরো গাঢ় হয়ে উঠছিল, যেন এক ধরনের আকর্ষণে পূর্ণ ছিল। মুহূর্তের জন্য তারা একে অপরকে কিছু না বলে দেখছিল, যেন দুই পৃথিবী একত্রিত হতে চলেছে। ফিওনা পানি পান করে ফিরছিল। তার প্রতিটি পদক্ষেপে গুহার ঠান্ডা বাতাসে তার গা ভিজিয়ে দিচ্ছিল। অস্বস্তিতে সে পা বাড়াচ্ছিল, কারণ জানতো এখনো সে তার অনেক কিছু অজানা রয়েছে। কিন্তু আচমকা জ্যাসপার তার দুবাহু ধরে তাকে গুহার পাথরের সাথে চেপে ধরল। ফিওনার হৃদয় এক লাফে বেড়ে গেল। তার দেহের প্রতিটি রন্ধ্রে একটি অস্বাভাবিক উত্তেজনা ছড়িয়ে পড়ল। সে কিছু বলার আগে জ্যাসপার আরো কাছাকাছি ঝুঁকে পড়ল। তার শ্বাসে গরম বাতাস ফিওনার মুখের কাছে অনুভূতি হচ্ছিল, যেন সে নিজেকে হারিয়ে ফেলবে। ফিওনার পিঠ পাথরের সাথে লাগানো ছিল, আর তার চোখ এক মুহূর্তের জন্য কিছু দেখছিল না। সে যেন চোখের সামনে অন্ধকার হয়ে এসেছিল। ফিওনার ঠোঁটের আশপাশে ছোট ছোট পানির বিন্দু জমেছিল, যেন আকাশে মৃদু ফোঁটা তার মুখে নেমে এসেছে। সেগুলো ধীরে ধীরে তার ঠোঁট নাচছিল, কিছু একেবারে অদৃশ্য হয়ে গিয়েছিল, যেন মুহূর্তটা স্বপ্নের মতো। বাতাসে ঠান্ডা অনুভূতি ভর করেছে, আর ফিওনার শরীরের প্রতিটি অংশ শিহরিত হয়ে উঠছিল। জ্যাসপার এক পা এগিয়ে, তার অগ্নিঝরা চোখে যেন আগুনের তাপ ছিল। ঠোঁটের কাছে পানির বিন্দুগুলো নিজের ঠোঁট দিয়ে স্নিগ্ধভাবে শুষে নিল। তার তীক্ষ্ণ দৃষ্টি ফিওনার দিকে থেমেছিল, যেন তিনি তার সমস্ত অনুভূতি বোঝার চেষ্টা করছে। ফিওনার ঠোঁটের নিচে চিবুকে এক কাতর পানি ঝরছিল। তার শরীরের প্রতিটি অঙ্গ শিথিল হয়ে গেছে। জ্যাসপার নিঃশব্দে এক অদৃশ্য সংকেতের মতো থুতনির পানি নিজের ঠোঁট দিয়ে শুষে নিল, যেন কিছু বলতে চাইছিল না, কিন্তু তার প্রতিটি আদলে এক গভীর অর্থ ছিল। সেই নীরবতা, সেই অদ্ভুত টান ফিওনাকে আরো বিভ্রান্ত করে তুলছিল। এক অজানা কারণে সে কিছু বলতে পারছিল না। ফিওনার মনের বারবার প্রশ্ন উকি দিচ্ছিল। সে কখনোই কোনো পুরুষের স্পর্শে সাড়া দেয়নি। আজ পর্যন্ত একবারও তার শরীরে অন্য কোনো পুরুষের হাতে আঁকা হয়নি, কিন্তু জ্যাসপার, তার চোখের গভীরতা, যে রহস্য, সেগুলো যেন তাকে এক অদৃশ্য শক্তির মতো বাঁধে। ফিওনা এক অজানা টান অনুভব করছিল,
যেন সে প্রতিরোধ করতে পারছে না। জ্যাসপার তার সবুজ চোখে এক ধরনের প্রভাব নিয়ে আসছিল। চোখের জাদু, সে যেন একজন পুরুষ নয়, একজন গভীর ম্যানিপুলেটর। জ্যাসপারের এক দৃষ্টিতে ফিওনার চোখে চোখ রেখেছিল, যেন সে তার সমস্ত অনুভূতিকে এক মুহূর্তে পড়ে ফেলতে চাচ্ছিল। ফিওনার ভেতরে এক অদৃশ্য বাধা, তার আত্মবিশ্বাস, সবকিছু যেন এক চুম্বকের মতো তার দৃষ্টি থেকে নেমে চলছিল। তারপর হঠাৎ এক নিঃশব্দ শ্বাসের মধ্যে জ্যাসপার তার হাত ফিওনার ঘাড়ে রেখেছিল। তার স্পর্শ এক টানে তাকে আরো কাছে টেনে আনলো, যেন দুই শরীরের মধ্যে কোথাও দূরত্ব ছিল না। ফিওনার শ্বাসের গতি দ্রুত হয়ে গেল, আর জ্যাসপার তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রথমে একটু হালকা শীতল চুম্বন, তারপর গভীর ও বোধগম্য এক চুম্বনে তাদের মধ্যে সমস্ত পৃথিবী যেন থমে গিয়েছিল। জ্যাসপার তার কাঁধে শক্ত করে হাত রাখে আরো গভীরভাবে চুম্বন করতে লাগলো, যেন সে ফিওনাকে এক অদৃশ্য জালে জড়িয়ে ফেলছিল। ফিওনার মনে যেন একবার বিব্রত, তাকে কোনো কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছে না। অনুভূতি, স্পর্শ, আকর্ষণ সবকিছু মিলিয়ে সে যেন হারিয়ে যাচ্ছিল। জ্যাসপার ফিওনার ঠোঁটের কাছে আরো এগিয়ে গেল, তার দৃষ্টি একেবারে গভীর, যেন সে ফিওনার আত্মাকে ছুঁতে চায়। এক মুহূর্তে তার ঠোঁট ফিওনার ঠোঁটে রুদ্ধ হয়ে গেল, আর তারপর হালকা করে ঠোঁটে কামড় লাগলো। কামড়টি ছিল এমন, জ্যাসপার তার আকর্ষণকে আরো গভীর করে নিতে চায়। ফিওনার দেহে এক শিরশিরে অনুভূতি বয়ে গেল, তার শরীর যেন উত্তপ্ত হয়ে উঠল। প্রথমে তার কিছুটা বাধা ছিল, তবে জ্যাসপার তার স্পর্শে, তার কামড়ে গভীরতা এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন প্রতিরোধ করার কোনো সুযোগ নেই। ফিওনার মনের মধ্যে এক ধরনের সত্তার লড়াই চলছিল, কিন্তু তার হৃদয়, তার শরীর সবকিছু যেন জ্যাসপারের কাছে সমর্পণ করতে শুরু করেছিল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার টপসের বাটন খুলতে শুরু করলো। তার আঙুলগুলো যেন এক ধরনের মোহময়তা কাজ করছিল, তার চোখে ছিল এক অদৃশ্য আগ্রহ। তার স্পর্শ ফিওনার শরীর সাড়া দিচ্ছিল, যদিও তার মনের মধ্যে একটা অস্বস্তি ছিল। ফিওনা নিজেকে শক্ত করে ধরে ফেললো, তার হাত দুটো এগিয়ে এসে জ্যাসপারের হাতকে বাধা দিল। স্টপ ইট, ফিওনা তার কণ্ঠে কাঁপুনি দিয়ে বলল, কিন্তু তার মধ্যে এক ধরনের দ্বিধা ছিল, যেন তার কথা আর তার শরীরের প্রতিক্রিয়া একে অপরের সাথে মিলাতে পারছিল না। জ্যাসপার কিছুটা থেমে গেল, তার চোখের গভীরতা আর ফিওনার শরীরের মধ্যে অদৃশ্য বোঝাপড়া এক ধরনের ভিন্ন প্রকৃতি তৈরি হচ্ছিল। সে কিছুটা পিছু হাঁটল, কিন্তু তার দৃষ্টি ছিল একরকম তীব্র, যেন সে ফিওনার প্রতিরোধের পর তার মন এবং শরীরকে ধীরে ধীরে জয় করতে চাইছিল। ফিওনার হৃদয়ে এক ধরনের সংকল্প জন্ম নিল, সে নিজের অজান্তে নিজের সীমানা অক্ষুণ্ণ রাখতে চাইল, কিন্তু তার দেহের ভেতরে আগুন জ্বলছিল, তা অস্বীকার করার মতো নয়। ফিওনা তার চোখে রাগ আর অপমানের ছাপ নিয়ে জ্যাসপারকে সরাসরি দেখতে লাগলো। তার গলায় এক প্রকার তিক্ততা ছিল, যেন কোনো কিছু আর ভেতর থেকে ধ্বংস করতে পারবে না। আপনি যা ভাবছেন আমি তেমন মেয়ে না, ফিওনার ঠোঁট কামড়ে তীব্র কণ্ঠে বলল। আপনি আমার সাথে এসব কিভাবে করছেন? কোন অধিকারে? আমাকে কি আপনার রক্ষিতা মনে হয়? এই কথাগুলো যেন জ্যাসপারের মাথায় বজ্রপাতের মতো আঘাত করলো। তার চোখ এক মুহূর্তের জন্য অসহনীয় রাগে ফুটে উঠল। সে মুহূর্তে ফিওনাকে ঝাঁকুনি দিয়ে তার শক্ত হাত টেনে ধরে হিস্ট্রি গুহার ঝর্ণার দিকে নিয়ে যেতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ যেন ধ্বংসের সুর বেজে উঠছিল, আর ফিওনা প্রতিরোধের শুধুই তার জন্য আরো এক অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। ঝর্ণার সামনে পৌঁছে জ্যাসপার এক ঝটকায় ফিওনার হাত ধরে তাকে ঝর্ণার দিকে ঠেলে দিল। পানির প্রচণ্ড গর্জনে ফিওনার সারা শরীর মুখে পড়ছিল, যেন পৃথিবীর সমস্ত অভিশাপ একসঙ্গে তার উপর আশ্রয় পড়ছে। ফিওনার শ্বাস আটকে যাচ্ছিল, তার চোখে পানি আর ঝর্ণার জল মিশে যাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য দম নিতে পারছিল না। জ্যাসপার তার কাছেই দাঁড়িয়ে ছিল, তার কনিষ্ঠতম স্পর্শের চাহিদা নিয়ে ফিওনার প্রতি নিবদ্ধ ছিল, কিন্তু তার চোখে ছিল এক তীব্র তিক্ততা। সে যেন মনে করছিল এই প্রতিশোধ শুধু তার পুরো আত্মাকেও শান্তি দেবে। ফিওনার শরীরের পানি নিচের জলে ভেসে যেতে লাগলো, কিন্তু তার আত্মবিশ্বাস যেন আরো কঠোর হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার সাহস দিচ্ছিল। যতই ঝর্ণার পানি ফিওনার মুখে পড়ছে, ততই তার অন্তরের আগুন আরো তীব্র হয়ে উঠছে, যেন এক বিপ্লবী সংকেত তৈরি করেছিল, কোনো কিছুই তাকে ভেঙে ফেলতে পারবে না। কিছুক্ষণ বাদে এক ঝটকায় ফিওনাকে তার দেহের মধ্যে টেনে নিয়ে জ্যাসপার তাকে নিজের কাছে জড়িয়ে ধরল। ফিওনার সারা শরীর যেন জল থেকে বেরিয়ে এসে ঠান্ডায় কাঁপছিল, তার কাঁধ থেকে পায়ের আঙুল পর্যন্ত অস্থির শীতলতার অনুভূতি হচ্ছিল। এক মুহূর্তের জন্য তার শরীর এমনভাবে জড়িয়ে পড়ছিল
যে সে আর কোনোভাবে প্রতিবাদ করতে পারছিল না। ফিওনার ঠোঁট ঠান্ডা জমে গিয়েছিল, নাকে মুখে প্রচন্ড পানি প্রবেশ করেছে। তার চোখে এক ধরনের ভীতি ছিল, কিন্তু জ্যাসপার তার শক্ত হাত তাকে আরো কাছে টেনে নিয়ে ঠান্ডার সাথে পাল্লা দিয়ে তার গাঢ় উপস্থিতি অনুভব করাতে শুরু করেছিল। জ্যাসপার ফিওনার দিকে তাকিয়ে তার কণ্ঠে একটা গভীরতা, অবিচল শাস্তির অনুভূতি নিয়ে বলল, এটা তোমার শাস্তি। জ্যাসপারের গলা ছিল সুষম কিন্তু কঠোর, আমার অনুভূতিকে অপমান করার জন্য। আর মনে রেখো, তোমাকে দ্বিতীয় শাস্তিও পেতে হবে। গ্লাস হাউসে ফিরে সেটা আমার কাছ থেকে পালানোর শাস্তি। ফিওনার শরীর যেন আর সহ্য করতে পারছিল না। ঝর্ণার ঠান্ডা পানির তীব্র আঘাতে এক মুহূর্তে তার চোখ অন্ধকার হয়ে গেল, আর সে জ্যাসপারের বুকে ঢলে পড়ল। তার শরীর কাঁপছিল, তবু কোনো শব্দ বের হচ্ছিল না। পুরোপুরি অবচেতন হয়ে সে একদম নীরব হয়ে গিয়েছিল। জ্যাসপার দ্রুত তাকে কোলে নিল, তার শক্ত বাহু দিয়ে ফিওনাকে স্নেহের সাথে ধরে পাথরের পাশে বসিয়ে দিল। সে তার মাথাটি হেলান দিয়ে রাখলো, ফিওনার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে। তার চোখের কোণে এক ধরনের অস্বাভাবিক কষ্ট আর অদ্ভুত আবেগ ফুটে উঠল। অবশেষে জ্যাসপার নিঃশব্দে ফিওনার মুখের দিকে তাকিয়ে তার গলার মধ্যে শীতল আর গভীর এক ব্যথা মিশিয়ে বলল, কেন হামিংবার্ড, কেন আমাকে এতটা রাগিয়ে দাও? তোমাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট আমি পাই, জানো না? এদিকে মাউন্টেন গ্লাস হাউসে এক অদ্ভুত চাপা অস্থিরতা বিরাজ করছিল। ঝর্ণার নিচে নীলাভ আলোয় চারপাশটি যতটা মনোরম, ভেতরের পরিবেশ ততটাই দুশ্চিন্তাগ্রস্ত। সবার চোখে একটাই প্রশ্ন, জ্যাসপার আর ফিওনা এখনো ফেরেনি কেন? এথেরিয়ান করিডোরের পাশে কাছের দেয়ালের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল, যেন বহুদূরে কিছু খুঁজে বেড়াচ্ছে। তার নীল চোখে এক অদ্ভুত শীতলতা ছিল, কিন্তু মনে গভীরে স্পষ্ট উদ্বেগ। জ্যাসু ভাইয়া এত দেরি করছে কেন? সে কেন কোনো সংকেত পাঠাচ্ছে না? এটা তার স্বভাব বিরুদ্ধ, বলল সে ঠান্ডা গলায়, কিন্তু কথাগুলোর ওজন যেন পুরো ঘরের পরিবেশকে আরো ভারী করে তুলল। আলবিরা এক পাশে দাঁড়িয়ে ছিল, তার রূপালী চুল চাঁদের আলোয় ঝলমল করছিল, কিন্তু তার মুখের গভীর চিন্তার ছাপ। ওরা কোনো বিপদে পড়েনি তো? তবে ফিওনা একজন মানুষ, পৃথিবীতে তার সঙ্গে কিছু হয়ে গেলে প্রিন্স হয়তো নিজের নিয়ন্ত্রণ হারাবে। সে বলল নীরবে। থারিনিয়াসের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। সে বড় বড় পায়ের শব্দ তুলে করিডোরে হাঁটছিল, তার ফর্সা শরীর রাগের তাপে এক অদ্ভুত আভা ছড়াচ্ছিল। আমরা আর কতক্ষণ বসে থাকবো? কাল পর্যন্ত অপেক্ষা করব না? আমি এখনই খুঁজতে বের হব। তার গর্জন যেন পুরো গ্লাস হাউস কেঁপে উঠল। একেবারে শান্ত ছিল, কিন্তু তার নীলচে সবুজ চোখে চিন্তার ছাপ স্পষ্ট। সে ধীরে ধীরে বলল, ধৈর্য ধরো থারিনিয়াস, পৃথিবী আমাদের জন্য অপরিচিত। আমরা যদি ভুল করি তবে প্রিন্স আর ফিওনা দুজনের বিপদ আরো বাড়িয়ে ফেলবো। আমাদের বরং অপেক্ষা করা উচিত, অন্তত কাল সকাল পর্যন্ত। আলবিরার উদ্বেগ অন্য মাত্রায় পৌঁছেছিল। স্মার্ট ঘড়ির দিকে তাকিয়ে সে বলল, প্রিন্স তো জানে আমরা ওনার জন্য কতটা উদ্বিগ্ন থাকবো। সে কোনো সিগন্যাল পাঠাচ্ছে না, এর নিশ্চয়ই কোনো বিপদের ইঙ্গিত। এথেরিয়ান কক্ষের কোণে দাঁড়িয়ে স্থির হয়ে গেল। যদি জ্যাসু ভাইয়া নিজে বিপদে থাকে তবে আমরা একে একে তাকে খুঁজে যাব। তবে এখন অস্থির হওয়ার কাজের কথা নয়, বলল সে তার স্থির গলায়। গ্লাস হাউসের পরিবেশ থমকে ছিল, কিন্তু সবার মনে প্রস্তুতি শুরু হয়ে গেছিল। যদি কাল সকালের মধ্যে তারা না ফিরে তবে মাউন্টেন গ্লাস হাউস থেকে 4টি বিশাল ড্রাগনের অভিযান শুরু হবে। সকালবেলা গুহার ভেতরে হালকা সোনালি আলো ঢুকতে শুরু করেছিল। ঝর্ণার ধারা থেকে প্রতিফলিত সূর্যের আলো গুহার দেয়ালে অদ্ভুত এক মোহময় আভা ছড়াচ্ছে। ঠান্ডা বাতাসের স্পর্শে ফিওনা আস্তে আস্তে করে চোখ খুলো। ধীরে ধীরে তার বোধ শক্তি ফিরে এলো, আর সে নিজেকে আবিষ্কার করলো জ্যাসপারের লম্বা দৃঢ় পায়ের উপর শুয়ে। তার হৃদস্পন্দন হঠাৎ দ্রুত হয়ে উঠল যখন সে বুঝতে পারল তার গায়ে আগের কোনো জামা নেই। তার শরীরে জড়ানো ছিল এক ধরনের মখমলের মতো নরম চাদর, যা গভীর সবুজ রং। এটি গুহার এক কোণে পাওয়া গিয়েছিল, যা হয়তো কোনো প্রাচীন ড্রাগনের বসার আসনের অংশ ছিল। চাদরের প্রান্তে সোনালি সুতার কাজ করা, যা একে আরো রাজকীয় করে তুলেছে। জ্যাসপার গুহার দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। তার শ্বাস প্রশ্বাস ছিল ধীর, কিন্তু তার মুখায়াবে ছিল এক ধরনের যেন রাত্রি তার জন্য সহজ ছিল না। ফিওনা বুঝতে পারলো তার ভেজা কাপড় আর ঠান্ডা লাগার কারণে জ্যাসপার তার পোশাক বদলে চাদরটি তার গায়ে জড়িয়ে দিয়েছে। ফিওনা সোজা হয়ে বসার চেষ্টা করলো, কিন্তু তার হাতের স্পর্শে চাদরটি পড়ে যেতে চাইলে সে তাড়াতাড়ি আবার নিজে সেটি জড়িয়ে নিল। তার মুখ লাল হয়ে গেল এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে। জ্যাসপার চোখ খোলার আগে ফিওনা তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আপনি আমার জামা খুলেছেন কেন? জ্যাসপার চোখ খুলে গভীরভাবে দেখলো, যেন তার প্রশ্নটা একেবারে অবান্তর। তোমার ভেজা কাপড়ে ঠান্ডা আরো বেড়ে গিয়েছিল, তুমি হয়তো টের পাওনি, কিন্তু তোমার শরীর কাঁপছিল, সে বলল শান্ত গলায়। ভেজা জামা পাল্টে এই চাদরটা তোমার গায়ে না দিলে তুমি আর অসুস্থ হয়ে যেতে।
ফিওনার মুখ আরো লাল হলো। সে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু জেসপার তার কণ্ঠকে থামিয়ে দিয়ে বলল, তুমি কি ভেবেছো? ফিওনার কথায় তার কণ্ঠ কিছুটা কাঁপছিল। লজ্জা আর বিরক্তি মেশানো এক অনুভূতিতে সে জেসপার দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি আমার সব দেখে ফেলেছেন? এটা কিভাবে করলেন আপনি? জেসপার তার অবস্থান থেকে সামান্য সোজা হয়ে বসলো। তার চোখে এক ধরনের ধৈর্য আর কিছুটা বিরক্তির ছাপ ফুটে উঠল। আই উইশ যদি আমি দেখার অধিকার পেতাম, সে ঠান্ডা গলায় বলল, যেন কথাগুলো তার হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এসলো। কিন্তু তোমার শান্তির জন্য বলছি, সত্যি কিছু দেখিনি। চোখ বন্ধ করে তোমার ভেজা কাপড় সরিয়ে দিয়েছি, তোমাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য করেছি, আর কিছুই না। ফিওনার মুখ লাল হয়ে উঠল। তার ভেতরে উত্তপ্ত মিশ্র অনুভূতি দোল খাচ্ছিল। সে এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর বলল, বিশ্বাস করতে হবে আপনাকে, এমনটাই তো বলছেন, তাই না? জেসপার সামান্য হেসে বলল, বিশ্বাস করতে চাইলে করো, না চাইলে নাই। তবে মনে রেখো, আমি শুধু তোমার প্রাণ বাঁচানোর জন্য এটা করেছি। তার কণ্ঠে দৃঢ়তা আর চোখের গভীর দৃষ্টিতে এমন কিছু ছিল যা ফিওনাকে আর কোনো প্রশ্ন করতে দিল না। সে নীরবে তার সামনে বসে থাকা এই রহস্যময় অথচ যত্নশীল ড্রাগনের দিকে তাকিয়ে রইল। ফিওনার চোখে আবারও হতাশার ঝিলিক দেখা দিল। সে চাদরের কোণ মুঠো করে ধরে জেসপার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার পোশাক কোথায়? আমি এখন কি পরবো? জেসপার এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিল, যেন প্রশ্নটা তাকে বিরক্ত করছে। তারপর ফায়ার ফ্লেক্সের দিকে মাথা ঝুঁকিয়ে বলল, তোমার পোশাক ওইখানে শুকাতে দিয়েছি, দেখো। ফিওনা দৃষ্টি ফায়ার প্লেসের দিকে গেল। সেখানে তার পোশাক ঝুলিয়ে রাখা ছিল। গুহার উষ্ণতা আর আগুনের তাপে তার পোশাকটা দ্রুত শুকানোর জন্য যথেষ্ট। সে চাদর পেঁচিয়ে উঠে তাড়াতাড়ি দাঁড়ালো, গুটিয়ে জামাটা কাছে নিল, কিন্তু তখনই বুঝতে পারলো জামা পরে নেওয়ার জন্য একটা সমস্যা থেকে যাচ্ছে। সে জেসপার দিকে তাকিয়ে একটু কাঁপা গলায় বলল, আপনি আপনি একটু ঘুরে দাঁড়াতে পারবেন? আমি পোশাকটা পরবো। জেসপার গভীরভাবে ফিওনার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক মিশ্র অভিব্যক্তি, অধিকার বোধ আর বিরক্ত। কিন্তু কিছু না বলে সে ধীরে ধীরে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তার পিঠের শক্ত গঠন, চওড়া কাঁধ আর উঁচু দৈর্ঘ্য গুহার আলোতে আরও তীক্ষ্ণ দেখাচ্ছিল। ফিওনা দ্রুত চাদর সরিয়ে পোশাক পরে নিল, কিন্তু তার প্রতি নড়াচড়া মনে হচ্ছিল জেসপার তার সবকিছু বুঝতে পারছে, যদিও সে মুখে কিছু বলে না। জামাটা পরে নেওয়ার পর সে ধীরে ধীরে বলল, আমি রেডি, আপনি এবার ঘুরতে পারেন। জেসপার ঘুরে দাঁড়ালো, তার চোখে এক ঝলক হাসির আভাস। তারপর মনে মনে বলল, তোমার মতো মিষ্টি ঝামেলা আমি আর দেখিনি, হামিংবার্ড। সে বলল, তোমার প্রতিটি মুহূর্তের জন্য আমাকে পরীক্ষা নিতে ব্যস্ত। ফিওনা জামাটা ঠিক করতে করতে এক মুহূর্তের জন্য থেমে গেল। তার ভেতরে এক অস্বস্তিকর সন্দেহ উকি দিতে লাগলো। জেসপারের কথা আর আচরণ যতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল, ঠিক ততটাই মনে হচ্ছিল সে পুরোপুরি সত্য বলছে না। ড্রাগন আর যাই হোক, সে তো একজন পুরুষ, এত কাছাকাছি ছিল আর কিছুই দেখেনি। এটা কি সম্ভব? তার মনে প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছিল। জেসপার তখন গুহার প্রবেশের পথের দিকে হাঁটছিল, যেন কিছুই হয়নি। তার দীর্ঘ সুশৃঙ্খল চলাফেরা আর নির্লিপ্ত অভিব্যক্তি ফিওনাকে আরো অস্থির করে তুলল। সে হয়তো বলছে চোখ বন্ধ ছিল, কিন্তু সত্যিই বন্ধ ছিল তো? ফিওনা নিজেই নিজের এই চিন্তাগুলোকে থামানোর চেষ্টা করলো, কিন্তু মনের কোণে এক সন্দেহ জমে রইল। তার সবকিছু যেন ভেঙে পড়ছিল। একজন ড্রাগন হয়েও জেসপারের মধ্যে ছিল অদ্ভুত এক আকর্ষণ, যা তাকে বারবার দুর্বল করে দিচ্ছে। তুমি কি ভাবছো? হঠাৎ জেসপারের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, দোলাচল ভেঙে দিল। সে ঘুরে দাঁড়িয়ে ফিওনার দিকে তাকিয়ে, তার চোখে ছিল এক প্রশ্নবোধক দৃষ্টি। কিছু না, ফিওনা দ্রুত উত্তর দিল, কিন্তু তার কণ্ঠে স্বাভাবিকতা ছিল না। জেসপার ফিওনার প্রতিক্রিয়ায় খেয়াল করলো, তার ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে উঠল। তোমার কি সন্দেহ হচ্ছে? সে ধীরে ধীরে এগিয়ে এসে ফিওনার চোখে চোখ রেখে বলল, কি নিয়ে সন্দেহ করছো হামিংবার্ড? যে আমি সত্যি চোখ বন্ধ করেছিলাম, নাকি তোমার সম্মান রক্ষার জন্য মিথ্যা বলছি? ফিওনা তার কণ্ঠে কোনো উত্তর খুঁজে পেল না। তার সন্দেহের উত্তাপে যেন আরো বেশি লজ্জা পেয়ে গেল, কিন্তু সে বুঝতে পারলো যে জেসপার তার মনের ভেতরে সবকিছু ঠিকই পড়তে পারছে। ফিওনা দ্রুত নিজের জামাটি ঠিক করে নিল। জেসপার ইতিমধ্যে গুহার ভেতরে ছড়িয়ে থাকা সামান্য জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। এখন এসব ভাবাভাবি বাদ দাও, সে বলল, তার কণ্ঠে কঠোরতার আভাস। আমাদের এখন এই স্থান থেকে বের হতে হবে, সময় নষ্ট করার মতন অবস্থা নেই। ফিওনা একবার জেসপার দিকে তাকালো, তারপর নিজের ভেতরের চিন্তাগুলোকে সরিয়ে রেখে প্রস্তুত হতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই গুহার মাটিতে এক অদ্ভুত কম্পন শুরু হলো। প্রথমে কম্পনটা ছিল মৃদু। ফিওনা থমকে দাঁড়ালো। এটা কি? জেসপার কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে গুহার দেয়াল থেকে ছোট্ট একটি পাথরের টুকরো খসে পড়তে শুরু করলো। কম্পন দ্রুত বাড়ছিল, বাহিরের থেকে গর্জনের মতো শব্দ আসছিল, যেন প্রকৃতির রোষ তীব্র হয়ে উঠছে। ভূমিকম্প! জেসপার তৎক্ষণাৎ ফিওনার দিকে ছুটে গেল। গুহার ভেতরে পাথরগুলো কাঁপতে কাঁপতে বড় ফাটল ধরতে শুরু করলো।
ছাদ থেকে একাধিক বড় পাথরের খণ্ড এসে পড়ছিল গুহার দেয়ালের গায়ে। জড়ানো শ্যাওলাগুলো ধুলায় মিশে যাচ্ছে। ফিওনা আতঙ্কে এক জায়গায় স্থির দাঁড়িয়েছিল, তার পায়ের নিচের মাটি যেন থরথর করে কাঁপছিল। গুহার অবস্থা আরো খারাপ হচ্ছিল। ভেতরের বাতাস ধুলো বলে ভরে গিয়েছিল আর আলো আসছিল গুহার ফাঁক থেকে, কিন্তু সেই ফাঁকগুলো ধ্বংসস্তূপে ঢেকে যেতে শুরু করলো। এভাবে হলে তো গুহাটা ধসে পড়বে, ফিওনা ভীত কণ্ঠে বলল। তার দম বন্ধ হয়ে আসছে ধুলার চাপে। চুপ করো, জেসপার রাগে বলল, কিন্তু তার কণ্ঠে ছিল উদ্বেগ স্পষ্ট। আমি কিছু একটা করব, তুমি আমার হাত শক্ত করে ধরো। বাইরে ভূমিকম্পের গর্জন যেন আরো তীব্র হলো। পাহাড়ের উপর থেকে পাথরের স্রোত নেমে আসছিল। জেসপার দ্রুত গুহার মাটিতে ফাটল দেখে বুঝতে পারলো যে মাটিও অস্থিতিশীল হয়ে পড়ছিল। আমরা আর এখান থেকে বের হতে পারবো না, ফিওনা চিৎকার করে বলল। পারবো, জেসপার দৃঢ় কণ্ঠে বলল। আমি আছি, তাই তোমার ভয় পাওয়ার কিছুই নেই। জেসপার ফিওনাকে শক্ত করে জাপটে ধরলো, চারপাশে পরখ করতে লাগলো। গুহার প্রবেশ পথের কাছে ধসে পড়া পাথরের স্তূপের ভেতর দিয়ে একটি সরু পথ তৈরি হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছানো ঝুঁকিপূর্ণ। তোমার আমার উপর ভরসা রাখতে হবে, হামিংবার্ড সে ফিসফিস করে বলল। আমাকে শুধু শক্ত করে ধরে রাখো। জেসপার ফিওনাকে নিজের শরীরে সুরক্ষিত করে ধীরে ধীরে সেই সরু পথের দিকে এগোতে লাগলো। তাদের চারপাশে পাথর ধসে পড়েছিল, ধুলায় বাতাস ভারী হয়ে গিয়েছিল। ফিওনার মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য জেসপারের হাত ছেড়ে দিলে সে এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাবে। ভূমিকম্পের গতি একটু একটু করে কমতে শুরু করলো, কিন্তু গুহার অবস্থা ছিল ভয়াবহ। জেসপার শেষ পর্যন্ত ফিওনাকে নিয়ে প্রবেশের দিকে এগিয়ে গেল। আলো ঝলমল করে তাদের মুখে পড়ছিল, আর দূর থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের গাছগুলো মাটিতে ঢলে পড়েছে। আমরা বেঁচে গেছি, ফিওনা কাঁপা কাঁপা গলায় বলল। এখনো পুরোপুরি না, জেসপার বলল, তার কণ্ঠে দৃঢ়তা। আমাদের এখন আরো নিরাপদে বের হওয়ার জায়গা খুঁজে বের করতে হবে। এই পাহাড়ের অংশটা এখনো পুরোপুরি স্থির হয়নি। গুহার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। ভূমিকম্পের কম্পন কিছুটা কমলেও পাথরগুলো এখনো মাঝে মাঝে খসে পড়ছিল। জেসপার ফিওনার মাথাটা নিজের বুকের মধ্যে শক্ত করে ধরলো। আর অপেক্ষা করার সময় নেই, আমাকে এখন কিছু করতে হবে। ফিওনা তার মুখের দিকে তাকিয়ে দেখলো জেসপারের চোখে এক ধরনের অদ্ভুত জল। তার দেহের চারপাশে এক ঝলক আলোর আভা ফুটে উঠেছে। আপনি আপনি কি করতে চাইছেন? ফিওনার আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো। তোমার জীবন বাঁচাতে যা যা প্রয়োজন, জেসপার শান্ত দৃঢ় কণ্ঠে বলল। এক মুহূর্তে জেসপারের শরীর রূপান্তরিত হতে শুরু করলো। তার হাত থেকে লম্বা তীক্ষ্ণ নখ বেরিয়ে এলো, পিঠের বিশাল ডানাগুলো প্রসারিত হতে লাগলো এবং তার পুরো শরীরটা ড্রাগনের অবয়ব ধারণ করলো। তার সবুজ চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছিল, আর সেই চোখে দৃঢ় প্রতিজ্ঞার আভা। ফিওনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল ওই দিকে, তার মনের ভেতরে ভয় আর অন্যদিকে বিস্ময়। আপনি আবার ড্রাগনের রূপ নিয়েছেন? সে ফিসফিস করে বলল। এখন কোনো প্রশ্ন নয়, হামিংবার্ড, জেসপার বলল। তার গর্জন পুরো গুহায় প্রতিধ্বনিত হলো। বিশাল ড্রাগনের রূপ নিয়ে সে তার শক্তিশালী লেজ দিয়ে গুহার পাথরের ধ্বংসস্তূপগুলো একে একে সরিয়ে ফেলতে শুরু করলো। তার নখের আঘাতে বড় বড় পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছিল। 1 মিনিটের মধ্যে একটি সংকীর্ণ পথ তৈরি হলো, যেখানে আলো প্রবেশ করেছিল। পথ তৈরি হয়েছে, সে গম্ভীর কণ্ঠে বলল। এবার তোমাকে এখান থেকে সরতে হবে। জেসপার তার বিশাল ডানাগুলো মেলে ধরলো, তার সোনালি আঁশগুলো আলোতে ঝলমল করে উঠছিল। ফিওনা কিছু বলার আগেই সে তার ড্রাগন রূপে নিচু হয়ে ফিওনাকে নিজের পিঠে তুলে নিল। ধরো আমাকে শক্ত করে, সে বলল। ফিওনা ভয়ে ভয়ে তার ডানার কাছাকাছি ধরে নিল। এক বিশাল গর্জন দিয়ে জেসপার ডানা মিলে উড়াল দিল। গুহার ভেতর থেকে বেরিয়ে এসে এক ঝটকা সে আকাশে উড়াল দিল। তার বিশাল ডানা পাহাড়ের বাতাসকে চূর্ণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। নিচে ভূমিকম্প ধ্বংস হয়ে যাওয়া পাহাড় আর ভেঙে পড়া গাছপালা স্পষ্ট দেখা যাচ্ছিল। ফিওনা একবার নিচের দিকে তাকিয়ে কেঁপে উঠল। এত উঁচু থেকে সবকিছু খুব ক্ষুদ্র লাগছে। সে তার হাত দিয়ে জেসপারের পিঠ আরো শক্ত করে ধরল। তুমি ভয় পাচ্ছ না তো? জেসপার বলল, তার কণ্ঠে একটি মৃদু তাচ্ছিল্যের ছোঁয়া। আমার বলার মতো কোনো ভাষা নেই, ফিওনা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। কিছু বলতে হবে না, শুধু উপভোগ করো, জেসপার বলল। ফিওনা জেসপারের পিঠে শক্ত করে বসে ধরে রইল। তার মনে এখনো গুহার ধ্বংসস্তূপ আর ভূমিকম্পের স্মৃতিতে অস্থির, কিন্তু এক মুহূর্ত পরেতে সে অনুভব করলো ড্রাগনের বিশাল ডানার শক্তিশালী ঝাপটা। তার অনুভব করলো ড্রাগনের তারা আকাশে ভেসে বেড়াচ্ছে, বাতাসে তার চুল খেলা করছে, ঠান্ডা অথচ মুক্তির স্পর্শ। তার চোখ ধীরে ধীরে নিচের দিকে গেল। পাহাড়ের চারপাশে সুবিশাল মহাসাগর, যেটি চারদিক থেকে এই পর্বতটিকে ঘিরে রেখেছে। কুয়াশা আর সমুদ্রের ঢেউ একসাথে মিশে মায়াবী দৃশ্য তৈরি করেছে। এই পাহাড় সত্যি পৃথিবীর বাইরের কোনো জায়গার মতো, ফিওনা মনে মনে বলল। তার দৃষ্টি উপরে আকাশে চলে গেল। সূর্যের প্রথম আলোতে আকাশ গোলাপি আর সোনালি রঙে রঙিন হয়ে উঠেছে। মেঘগুলো যেন তুলার মতো আলতোভাবে ভেসে বেড়াচ্ছে। আকাশ থেকে পৃথিবীকে দেখতে পাওয়ার এই অভিজ্ঞতা এক নতুন রোমাঞ্চকর ভরিয়ে তুলল।
কেমন অবিশ্বাস্য আর দুঃস্বপ্ন মনে হচ্ছে। ফিওনা ফিসফিস করে বলল, তোমার জন্য তো বটেই, জ্যাসপার সামনে থেকে বলল তার ড্রাগন কণ্ঠে। ফিওনা নিচের দিকে তাকিয়ে আবার বলল, স্বপ্নই তো ছিল। এত বছর ধরে ভাবতাম যদি পাখির মতো উড়ে বেড়াতে পারতাম, যদি আকাশ থেকে এই পৃথিবীটা দেখতে পারতাম। আজ সেটা সত্যি হলো, কিন্তু কল্পনায় কখনো এমন সুন্দর মনে হয়নি। জ্যাসপার ডানা ঝাপটিয়ে বাতাসকে ভেদ করে আরো উপরে উঠতে লাগলো। তার সবুজ সোনালি আঁশগুলো সূর্যের আলো চিকমিক করছিল, যেন আকাশের অংশ হয়ে উঠেছে। ফিওনার চোখে পড়ল পাহাড়ের চূড়ার দিকে। সে বুঝতে পারল এই জায়গা শুধু ড্রাগনদের জন্যই তৈরি, কোনো উড়ন্ত প্রাণী ছাড়া এই পাহাড় থেকে বের হওয়া অসম্ভব। এটা তো ড্রাগনদের রহস্য আর অভিজাত্যে, জ্যাসপার বলল, যেন ফিওনার ভাবনা বুঝতে পেরেছে। এখানে কেউ ইচ্ছে মতো আসতে বা যেতে পারে না। এই পাহাড়কে যারা চেনে তাদের জন্য এটা নিরাপদ। ফিওনা হেসে বলল, আপনি কি বোঝাতে চাইছেন? আমি এখন থেকে পালানোর চেষ্টা করলে সেটা অসম্ভব? জ্যাসপার তার ডানার গতিবিধি সামান্য কমিয়ে বলল, আমি যে বলছি তা বোঝার জন্য তোমাকে পালানোর চেষ্টা করতে হবে না, তবে চেষ্টা করলে আজকের মতো অবস্থা হবে। ফিওনা তার চঞ্চল মনকে শান্ত করলো। এই মুহূর্তে সে এক অদ্ভুত রোমাঞ্চ আর শান্তির মধ্যে আছে। পৃথিবীর সৌন্দর্য আর আকাশ থেকে পৃথিবী দেখার অনুভূতি তাকে মুগ্ধ করে রেখেছে। ঠিক বলেছেন, ফিওনা বলল, এটা সত্যি স্বপ্ন পূরণের মতো। জ্যাসপার কিছু বলল না, শুধু তার ডানা মেলে মহাসাগরের মাঝ থেকে উঠতে থাকলো, যেন সে নিজেও এই মুহূর্তকে উপভোগ করছে। ফিওনার চোখ সজাগ হয়ে উঠল, আর সে কিছুটা বিস্মিত হয়ে নিচে তাকালো। আকাশে ভেসে থাকা অবস্থায় দূরের পাহাড়ে একেবারে শেষে মাউন্টেন গ্লাস হাউসের ঝলমলে দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার স্ফটিকের মতো স্বচ্ছ গ্লাসের দেওয়ালগুলি সূর্যের আলোতে ঝিকমিক করছিল, যেন কোনো জাদুর রাজ্য থেকে বেরিয়ে এসেছে। ওই তো মাউন্টেন গ্লাস হাউস! ফিওনা চিৎকার করে বলে উঠল। তার কণ্ঠে অবাক হওয়ার পাশাপাশি ছিল এক ধরনের স্বস্তি। এখানে এসে তো আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু ওই গ্লাস হাউস এখনো সেখানে দাঁড়িয়ে আছে। তারপর এক মুহূর্তে জ্যাসপার ফিওনাকে নিজের শক্তিশালী ড্রাগন পিঠে আঁকড়ে ধরে। গ্লাস হাউসের মাটিতে ধপাস করে পড়ল। শক্তির এক তীব্র ঝাঁকুনিতে তার বিশাল ড্রাগন রূপ বিলীন হয়ে গেল, আর ধীরে ধীরে সে ফিরে এলো তার মানব রূপে। বিশাল দেহে সংকুচিত হয়ে মানুষের উচ্চতায় রূপান্তরিত হলো, কিন্তু সেই রহস্যময় আভা, সেই অদ্ভুত শক্তি তার মধ্যে অবিকল রয়ে গেল। ফিওনা চমকে গিয়ে হতবাক চোখে তাকিয়ে রইল। তার গা শীতল হয়ে এলো, তার সারা শরীর যেন এক গভীর অস্বস্তি ও উদ্বেগে ভরে উঠল। জ্যাসপার তার সামনে দাঁড়িয়ে পাঁজরের গভীর শ্বাস ফেলে এক পা দুপা করে এগিয়ে এলো। তার চোখে এক ধরনের টান ছিল, যা ফিওনার সমস্ত অনুভূতিকে যেন অচেনা করে ফেলছে। গ্লাস হাউসের ভিতরে এক নিঃশব্দতা, যেন সবকিছু থেমে গিয়েছে। ফিওনার সারা শরীর কাঁপছিল, তবে এক অদ্ভুত টানে তাকে সেখান থেকে সরতে দিচ্ছিল না। জ্যাসপার তার মানব রূপে ফিরেও যেন সেই অগ্নিস্বরূপ তাকে তীব্র এক শক্তির জালে বেঁধে ফেলেছিল।